আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই। জি, আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। জি হুমায়ুন ভাই, প্রথমেই আসি। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, ট্রাম্প টেরিফে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানে থাকার কারণে আমরা শুনেছিলাম অনেক কুইরি আসছে, অর্ডার বাড়বে, যদিও এটা ইমিডিয়েট ইফেক্ট হবে না। কিন্তু আমরা দেখলাম উল্টো চিত্র হয়ে গেছে। টানা 2 মাসে রপ্তানি কমেছে বাংলাদেশের। এবং আপনার কাছে কেন মনে হয় এই রপ্তানি কমেছে? রপ্তানি কমার অনেকগুলো রিজন আছে। এক নম্বর হচ্ছে যে 2 মাস আগে 3 মাস আগে যে ট্যারিফ নিয়ে যে আমাদের দ্বন্দ্ব ছিল, আমাদের যে ভুল বুঝাবুঝি ছিল, আমাদের যে আমরা একটা ফ্রিকল অবস্থায় ছিলাম, আমাদের বাজার কনফিডেন্স ছিল না। এর জন্য এটার চেইন এফেক্টটা 2 মাস পরে 3 মাস পরে আপনি পাবেন, যেটা এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনি এই স্ট্যাটিস্টিক্সটা পাবেন। তবে অক্টোবর নভেম্বর মাস থেকে আমার ধারণা গার্মেন্ট সেক্টরে কিছুটা ঘুরে দাঁড়াবে। আচ্ছা, জি, ঘুরে দাঁড়াবে। কারণ হচ্ছে যে আপনার এখন অনেক গার্মেন্টস এর অর্ডার নতুন করে ঢুকেছে, যেগুলা অর্ডার শিপমেন্ট হবে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হবে। এবং সিজনটা কিন্তু অক্টোবর থেকে নভেম্বর থেকেই শুরু হয়। আর একটা লিন টাইম আছে গার্মেন্টসে, সেটা হচ্ছে অগস্ট সেপ্টেম্বর টাইমে একটু অর্ডার কম থাকে সব সময়, সারা বছরই প্রত্যেকটা জায়গায়, এক্সেপ্ট সোয়েটার ইন্ডাস্ট্রিজ। এটা এক একটা জায়গায় এক এক রকম ভাবে এক্সপোর্ট পটেনশিয়ালিটি আছে। জি, এক্ষেত্রে তো অবশ্যই, যেহেতু এটি সিজনাল বিজনেস। আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসি। আপনি জানেন ট্রাম্প ট্যারিফের পর যখন ভারত ও চীন খুব একটা বেশি সুবিধা করতে পারেনি এই ট্যারিফে, EU এবং অন্যান্য বাজার যেগুলো আমেরিকার সাথে সম্পৃক্ত না, সেগুলো দখল করার চেষ্টা করছে। সেই প্রতিযোগিতায় তারা এগিয়ে গেলেও বাংলাদেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে কিনা? EU এ মার্কেট অ্যাক্সেসিবিলিটি আছে, চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ সবারই। এর সাথে ভিয়েতনামের কথাও বলতে হবে, যে আমাদের ভিয়েতনাম কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলরেডি সাইন করে ফেলেছে, ইন্ডিয়া অন দ্য প্রসেস কিংবা করে ফেলেছে এর ভিতরে ফ্রি FTA। এই FTA গুলা কিন্তু আমরা এখনো ডায়ালগ শুরু করতে পারি নাই। আমরা না PTA না FTA আমরা কোনোটাই সাইন করতে পারি নাই কোনো দেশের সাথেই। ফলে আমরা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় আছে। এটা সরকারের কাজ, সরকারকেই এটা এই অ্যাড্রেসটা করতে হবে, যে আজকে যে ইউতে এক্সপোর্ট চ্যালেঞ্জটা সিজনাল হচ্ছে, কিন্তু আগামীতে আমাদের LDC গ্রাজুয়েশনস একটা ব্যাপার আছে, আমাদের FTA PTA সাইন করার জন্য একটা ব্যাপার আছে। কার কার সাথে আমরা সাইন করব আর কার কার সাথে করতে পারবো না, এটা আমাদেরকে স্টেক হোল্ডার যারা চেম্বার বডিজ আছে, ফেডারেশন আছে, এদের সাথে আলোচনা করে অনেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এটা মুভ করাবে। এবং এটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমাদের দেরি হয়ে যাওয়াতে আমরা কিন্তু পিছিয়ে পড়বো EU মার্কেট থেকে। বাট EU মার্কেটটা একটা পোটেনশিয়াল মার্কেট, যেখানে আমাদের আমেরিকান মার্কেটের চাইতে বেশি RMG এক্সপোর্ট হয়। শুধু RMG কে কেন আমরা বলছি, আমরা RMG পাশাপাশি আগামীর ভবিষ্যৎ সম্বন্ধে আমরা কেন চিন্তা করছি না? আগামীতে এই RMG কে ডাইভার্ট করতে হবে, অন্যান্য সেক্টরে আমাদেরকে ফোকাস করতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টে যেতে হবে, ইলেকট্রনিক্স প্রোডাক্টে যেতে হবে, স্টাফ টয়সে যেতে হবে। আপনার অনেক ডিউরেবল এবং নন ডিউরেবল গুডস আছে যেখানে যাওয়ার জন্য আমাদেরকে মার্কেট অ্যাক্সেসিবিলিটিটা পলিসি দিয়ে প্রোটেক্ট করার জন্য অ্যাড্রেস করতে হবে। সেটা হচ্ছে কি, শুধু EU না, আমেরিকান মার্কেট, EU, ইভেন আসিয়ান মার্কেট কিংবা এই চায়না এবং ইন্ডিয়া ইকুয়ালি একটা লার্জ মার্কেট, যেখানে আমাদেরকে অ্যাক্সেসিবিলিটিটা পলিসি প্রোটেকশন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারকে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি জানেন ভারতের অশুল্ক বাধা বরাবরই আসছে, এবং এখন গার্মেন্টসের তৈরি পোশাক খাতের অনেক স্যাম্পল পেতেও বায়ারদের অনেক কষ্ট হচ্ছে ভারতে। অনেকে বলছে এটি ইচ্ছাকৃত। সেই জায়গায় আপনি যে পলিসি সাপোর্টের কথা বলছেন, ভারত,
চীন এবং অন্যান্য নতুন যে কোনো দেশের সাথে কোন ধরনের পলিসি সাপোর্ট ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারবে, চীনের সাথে সম্পর্ক ভালো করতে পারবে, সব দেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো করতে পারবে? কোন ধরনের পলিসি সাপোর্ট? আপনি জানেন ভূ রাজনীতিতে আপনার সব দেশেই কিছু না কিছু প্রোটেকশন এই 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 ট্রেড দিয়ে তারা করে। আজকে আমেরিকা যেটা করেছে যে তারা ট্রেড ব্যারিয়ার দিয়ে, ট্রেড প্রোটেকশন দিয়ে তারা বিভিন্ন দেশের সাথে নেগোশিয়েট করেছে ট্যারিফ বলে। জি, আমাদের এরকম এক্সপেরিয়েন্স অতীতেও ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতে এই ধরনের জিনিস হবে, সম্ভাবনা আছে। তাহলে আমাদেরকে ডাইভার্সিফিকেশনস এর জন্য প্রয়োজন ডিফারেন্ট মার্কেট সেগমেন্টস বের করা। চায়না আমাদের জন্য ভালো বাজার হতে পারে। চায়না একটা বৃহৎ দেশ, জনসংখ্যা আছে, বাজার আছে। আমরা তাহলে কিভাবে চায়নার কাছে বেশি বাজারে এক্সপোর্ট করতে পারি, সাথে আমরা সাউথ আমেরিকাতে আমরা কিভাবে বাজার ক্রিয়েট করতে পারি। আমরা জাপান, কোরিয়া, আসিয়ান কান্ট্রিগুলোতে যদি একটা জায়গায় প্রোটেকশন আমরা পাই, ওইটাকেই আমরা ডাইভার্ট করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান থাকতে হবে। এটা কিন্তু আমরা ভারতের যে খুব বেশি এক্সপোর্ট করি তা না, ভারত থেকে আমরা অনেক বেশি আমদানি করি। আমদানি যখন করি, আর যখনই এটা কোনো ব্যারিয়ারে পড়ে, তখন ভোক্তা পর্যায়ে এটার কিন্তু এফেক্ট আসে। এই যে কস্ট অফ ডুইং বিজনেস, ট্রান্সপোর্টেশন কস্ট বলেন, লজিস্টিক কস্ট বলেন, কিংবা ধরেন ট্যাক্স ব্যারিয়ার বলেন, আপনি যেটাই বলেন না কেন, এটা কিন্তু জনগণ দেয়। আপনি ভোক্তা হিসেবে আমরা এই জিনিসটাকে পে করি। আমাদের চিন্তা করতে হবে যাতে সেটা ভারতের নাগরিক হলেও তাকে পে করতে হবে, বাংলাদেশের নাগরিক হলেও তার আমদানি রপ্তানির জন্য তাকে পে করতে হবে। জি, আপনি বলছিলেন সরকারের পক্ষ থেকে প্রোটেকশন, কোন ধরনের প্রোটেকশন? আসলে কি ভূ রাজনৈতিক বিষয়, নাকি আসলে দেশের যারা পলিসি মেকার আছে অন্য দেশে পলিসি মেকারদের সাথে একটি সমঝোতায় আসা, কোন ধরনের প্রোটেকশন দরকার? প্রোটেকশনের চেয়ে আমি চাই পলিসি, স্ট্রাকচার্ড পলিসি। যে পলিসিটা হচ্ছে আমাদের আজকে এবং আগামীর জন্য, ভবিষ্যতের ব্যবসার জন্য আরো বেশি প্রসার ঘটাবে। প্রোটেকশনটা হচ্ছে ওল্ড কলোনিয়াল কালচার, যেটা আমরা এখন আর চাই না। আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা ওপেন মার্কেট পলিসির ব্যাপারে আমরা অত্যন্ত ডাব্লিউটিওর গাইডলাইন অনুসারে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে আমরাও কিন্তু সিগনেটারি, সো দ্যাট আমরা যেটা চাই সেটা হচ্ছে আরো বেশি ওপেন হোক, আরো বেশি ব্যবসা বান্ধব হোক, পলিসি দিয়ে প্রোটেক্টেড হোক প্রত্যেকটা দেশ, এবং এটা মানে নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এটাকে যাতে ট্যারিফ কিংবা নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এই বাজার অ্যাক্সেসিবিলিটিটাকে যাতে কন্ট্রোল কোনো দেশই না করে, করলে প্রত্যেকটা দেশের জন্য মঙ্গল না। এটা ভারতের জন্য আজকে যে কাজটা করছেন, এই কাজটা যদি আমরা পলিটিক্যালি ওনাদের সাথে নেগোশিয়েট করে এটাকে আমরা উত্তোলন করতে পারি, উত্তোলন করলে আমাদের জন্য ভালো। আমরা গার্মেন্টসে বেশি এক্সপোর্ট করতে পারবো, আমাদের এক্সপোর্ট ক্রমান্বয়ে বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়বে। এটাকে ভারত সরকারেরও উচিত না সাইমালটেনিয়াসলি ভারতও যাতে বাংলাদেশে ব্যবসা করতে পারে। ব্যবসা যদি হয় তাহলে আমরা দুটা দেশই, জনগণ কিন্তু আমাদের জন্য ভালো। ফলে এটা পলিটিক্যালি ডিসিশন নিয়ে এটা নেগোশিয়েট করে এটাকে সমাধান করাটা বাংলাদেশের এবং ভারতের জন্য মঙ্গল। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে যে 41% ট্যারিফ, এটি কার্যকর হচ্ছে 15ই অক্টোবর থেকে। এটিকে অনেকে বলছে মরার উপর খাড়ার ঘা, আপনি কি বলছেন? আপনার চট্টগ্রাম পোর্টটা কত দিনের? আপনি যদি দেখেন 100 বছরের পুরনো পোর্ট, এটা নদী বন্দর, এর না আছে এফিসিয়েন্সি, না আছে ড্রাফট। এখানে 9 মিটারের ড্রাফটের জাহাজ আসতে পারে, হার্ডলি 20,000 টনের জাহাজ আসতে পারে। ফলে এই জাহাজগুলার আপনার লার্জ কোয়ান্টিটি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারে না। ফলে এই জাহাজে ইনএফিশিয়েন্ট, এবং এটা হ্যান্ডেল করার জন্য যে ক্যাপাসিটি দরকার, যে কোয়ালিফাইড লোক দরকার, কিংবা যে পরিমাণ এফিসিয়েন্সি হওয়া দরকার, এগুলা কোনো কিছুই তারা অ্যাড্রেস করছে না, করতে পারছে না। উপরন্তু যদি 41% যদি তারা খরচ বাড়ালে কে দেবে এই খরচ? এই খরচটা আমাদেরকেই দিতে হবে। এটা ইম্পোর্ট স্টেজে আমাদের খরচ দিতে হবে, আমাদের খাদ্যদ্রব্যের উপরে আসবে, আমাদের জ্বালানির উপরে আসবে,
আমাদের আমদানি রপ্তানির উপরে প্রত্যেকটা জায়গায় এই খরচটা অ্যাডিশনাল হবে। জি, এটাকে কিন্তু কমানো যেত, এটা বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। এফিসিয়েন্সি যদি ইমপ্রুভ করা যেত, হ্যান্ডেলিং যদি ইমপ্রুভ করা যেত, যদি আরো বেশি কুইক সময়ে যদি আমদানি এবং রপ্তানি করা যেত, যেখানে ধরেন আপনার সিঙ্গাপুর পোর্টে আপনার 3 থেকে 4 ঘন্টার ভিতরে লোডিং আনলোডিং হয়ে যায় একটা শিপের, আমাদের দেশে 3 থেকে 4 দিন মিনিমাম লাগে। এর কষ্ট আমাদেরকে দিতে হচ্ছে। অলরেডি আমাদের কস্ট বেশি, এর উপরে আরো 41% যদি অ্যাডেড হয়, তাহলে ধরে নিতে হবে যে ভোক্তারা আবার এই ভোক্তাদেরকেই দিতে হবে। জি, দিন শেষে সবকিছু ভোক্তাদের উপরই আসে। আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি হুমায়ুন ভাই, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের সাথে ব্যবসা করতে আসছে সৌদি প্রতিনিধি দল এবং সদ্য গঠিত সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এক্ষেত্রে সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্য কেমন হতে পারে, অথবা অন্যান্য দেশে রিসেন্টলি আপনি জানেন ভুটানের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু মিলে বিজনেস পার্সপেক্টিভে বাংলাদেশের অবস্থান কোথায়? আমি এই জিনিসটাকে পজিটিভলি দেখি, কারণ হচ্ছে যে একটা সিগন্যালস যাবে পৃথিবীর সব জায়গাতে, বিশেষ করে GCC কান্ট্রিগুলোতে, যে সৌদি আরবিয়া তাদের টিম নিয়ে আসছে বাংলাদেশের সাথে ব্যবসা প্রসার করবে। বাংলাদেশের জন্য সৌদি আরবিয়া একটা পোটেনশিয়াল মার্কেট, এখানে কিন্তু একটা বড় মার্কেট। আমরা জায়নামাজ, আমরা তসবি, আমরা এই জিনিসগুলোও যদি বানাই, প্রস্তুত করি, ম্যানুফ্যাকচার করে রপ্তানি করি, তাহলে কিন্তু আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি। এখানে একটা ডাইভার্সিফিকেশন ফ্যান্টাস্টিক্যালি গুড অপরচুনিটি আছে, এটা কাজে লাগাতে হবে। আমাদের ইনোভেশনের দরকার, যে সৌদি মার্কেটে কি রিকোয়ার্ড, কি ধরনের পণ্য সৌদি মার্কেটের জন্য আমরা রপ্তানি যোগ্য করতে পারি। সৌদি আরবিয়াতে এখন অনেক গ্রিন হাউস আছে যেখানে কৃষি পণ্য উৎপাদন হয়। আমাদের দেশ থেকে কিন্তু এই পণ্যগুলাও যেতে পারে, বাংলাদেশ থেকে অনেক পণ্য যায় এখন, কিন্তু আরো বেশি কিভাবে যেতে পারে। আপনি যদি দেখেন, শুধু কলা, একটা প্রোডাক্টের কথা বলি, কলা, যেটা ফিলিপিন্স, হেইটি, নিকারাগুয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইসব দেশ থেকে যায় শুধু কলা। সৌদি আরবিয়াতে তো কলা হয় না। এই কলাটা যদি আমরা ওই স্ট্যান্ডার্ডে যদি তৈরি করতে পারতাম, উৎপাদন করতে পারতাম, কিংবা কৃষি পণ্য হিসাবে তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য সৌদি আরবিয়া একটা পোটেনশিয়ালি লার্জ মার্কেট। আমরা পারি নাই। তো এই যে ভিজিট, এই যে মানে দুটা দেশের ব্যবসায়িক কমিউনিটি বসবে, কথা বলবে, এবং আগামীতে তারা যে ব্যবসা প্রসারের জন্য আমরা যে তাদের বাজারটা কিছুটা যদি পাই, কিংবা তারা যদি আমাদের দেশে এসে ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশে যদি হালাল পণ্যে যদি ইনভেস্ট করে, আমাদের দেশে অয়েল, গ্যাস, এনার্জি যেটাতেই বলেন না কেন যদি ইনভেস্ট করে, তাহলে আমাদের জন্য কিন্তু ভালো এবং তাদের জন্য ভালো। ফলে প্রতিটা দেশের জন্যই, দুটা দেশের জন্যই মঙ্গলকর, এবং একটা বড় সিগন্যাল যাবে আরো সিমিলার দেশগুলাতে। ধরেন কাতার হতে পারে, GCCর ভিতরে যেমন ওমান আছে, আপনার UAE আছে, এরা সবাই যদি দেখে যে সৌদি আরবিয়া ইনভেস্ট করছে, তাহলে কিন্তু তারাও এনকারেজড হবে এবং তারাও কিন্তু ইনভেস্ট করার জন্য বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশ আগামী ভবিষ্যতের ইনভেস্টমেন্টের জন্য একটা পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট কান্ট্রি হিসাবে সিগন্যালস যাবে, কারণ এখানে অফুরন্ত নতুন নতুন জব মার্কেটে প্রচুর লোক আসছে যারা কাজ করতে পারবে। এটা হোয়াইট কালার জব বলেন আর ব্লু কালার জব, এই বাংলাদেশ একটা পোটেনশিয়াল মার্কেট, যেখান থেকে সৌদি আরবিয়ার সাথে আমাদের ব্যবসা প্রসার হওয়ার জন্য অপরচুনিটি রয়ে গেছে। জি, এক্ষেত্রে কাতার, ওমানের কথা আপনি বলছেন, আপনি একটা ভালো বিষয় বলেছেন যে কোন কোন দেশে কি কি প্রোডাক্টের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনি বলেছেন। কাতার, ওমানে আমাদের কি কি প্রোডাক্টের সম্ভাবনা রয়েছে, ইউতে কি কি প্রোডাক্টের সম্ভাবনা রয়েছে, এটি যদি একটু বলতেন।
আপনার পুরো জিসিসিটা একটা মাল্টিকালচারাল দেশ। এই মাল্টিকালচারাল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এক্সপ্যাট যারা আছেন, বিভিন্ন দেশের এক্সপ্যাট আছেন, মানে যারা প্রবাসী যারা কাজ করেন, সে ভারতীয় হতে পারে, সে চাইনিজ হতে পারে, কিংবা ফিলিপিনো হতে পারে, কিংবা আপনার ইউকে কিংবা ইউরোপিয়ান কমিউনিটির লোকজনও হতে পারে। এদের জন্য বাজার আছে, প্রচুর বাজার আছে। এই প্রত্যেকটা জিসিসি কান্ট্রি গুলাতে আপনি যদি দেখেন, সেটা দুবাই বেস্ট, আমরা শুধু দুবাইয়ের কথা শুনি, আমরা কিন্তু দুবাইয়ে যে ইউএইতে যে কত বড় অপরচুনিটিস আছে, যেমন আবুধাবি টেকনোলজিক্যালি ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড। তাদের হিউম্যান রিসোর্সেস লাগবে, তাদের টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে, তাদের ওখানে আমরা কিন্তু আউটসোর্সিং হিসাবে আগামীতে যেতে পারবো। আবুধাবি এআই নিয়ে অনেক কাজ করছে, এবং আবুধাবি একমাত্র দেশ যে যারা এআই এর অনেক ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমেরিকা থেকে পেয়েছে, কারণ তারা সেই কনফিডেন্সটা সেই লেভেল পর্যন্ত যেতে পেরেছে। বলে আমরা ওইখানে কিন্তু অ্যাডেড হতে পারবো আন্ডার দেয়ার প্ল্যাটফর্ম। কিন্তু আমাদের এআই প্ল্যাটফর্ম কি তৈরি হয়েছে, অথবা এআই এর কাঠামো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কাঠামো রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এআই নিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এআই নিয়ে কাজ করছে ইয়াং যারা জেনারেশনস, দে আর ভেরি স্মার্ট, ভেরি ইন্টেলিজেন্ট, তারা এআই নিয়ে কাজ করছে, কিন্তু তাদেরও অ্যাক্সেসিবিলিটির একটা লিমিট আছে। আমাদের দেশে এআই বেস কিন্তু আমাদের অ্যাডাপ্টেবিলিটি হয়ই নাই, কিছুই হয় নাই, আমরা করতে দিচ্ছি না। এটা করার জন্য যে মানসিকতা লাগবে সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক রিফরমেশনস দরকার, পলিসি রিফরমেশনস দরকার। ব্যুরোক্রেটরা ওই পুরোনো দিনের সেই লাল ফিতার দৌলতের ফাইল ছাড়তে চাচ্ছেন না। ওনারা কোনো কিছু এই ইন্টারনেট বেস করতে চাচ্ছেন না। ওনারা কি করছেন, অতি স্লোলি পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেভাবে পারছি না। পৃথিবীর অনেক দেশে দেখেন ইমিগ্রেশন সিস্টেম এআই দিয়ে হচ্ছে কন্ট্রোল, এআই দিয়ে কিন্তু অ্যাক্সেসিবিলিটি তারা কন্ট্রোল করছে, মানে হিউম্যান কোনো কানেকশন নাই, টাচ নাই, কোনো কিছু নাই। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেমে দেখলে দুঃখ লাগে যে যারা এইসব দেশে, মধ্যপ্রাচ্যের এইসব দেশে কাজ করে দেশে ফিরছেন, তাদের যে ইমিগ্রেশন সিস্টেম, তাদের যে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, তাদের যে এয়ারপোর্ট অ্যাক্সেসিবিলিটি, আমি বলবো যেসব যারা এই মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করেন তারা যাতে একবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ভিআইপি অ্যাক্সেসটা না ব্যবহার করে। আপনারা যদি ভিআইপি অ্যাক্সেসটা না ব্যবহার করে সাধারণ মানুষের মতন করে একবার যাতায়াত করেন, তাহলে বুঝবেন যে একজন শ্রমিকের যেতে এবং আসতে তার কি ধরনের কষ্ট পোহাতে হয়। এআই এই জায়গাটাতে ব্যবহার করার সম্ভাবনা আছে, প্রত্যেকটা জায়গায় এআই ব্যবহার করার আমরা আশা করি যে এই এআই ব্যবহারকে কাজে লাগিয়ে আমলাতান্ত্রিক জটিলতা যেটি আপনি উল্লেখ করলেন সেটি হয়তোবা ভবিষ্যতে কিছুটা কমবে এবং দেশের উন্নতিতে অবদান রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।